Hi, I'm Mandira and you are watching Happy Soul. আজকে সরস্বতী পুজো, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে দিনটা কেমনভাবে কাটালাম আর আমার গেটআপটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে বেশি দেরি না করে চলো আজকের ভ্লগটা দেখে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি আজকের ব্লগে কি আছে। এই ক্লে জুয়েলারি কিভাবে বানালাম, আলপনা কিভাবে দিলাম, আর রান্না কি করলাম, আর পুজো কিভাবে করলাম, এই সব কিছু আছে এই ভিডিওতে। তো প্রথমে আমি এই ক্লে জুয়েলারি বানানোর টিউটোরিয়ালটা দেখাচ্ছি। তো আমি একটা ভেবেছি যে একটা বীণা আর পলাশ ফুল সব কিছুই থাকবে এরকম একটা সেট বানাতে। তো দেখো কিভাবে আমি ক্লেটা এভাবে বানাচ্ছি, শেপ দিচ্ছি। ক্লে জুয়েলারি বানানোর টিউটোরিয়াল তো তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আজকের দিনের ব্যাপারে বলা যাক। যেদিন নীরবতা ভেঙে কথা বলল পৃথিবী, সেদিনই জন্ম নিলেন দেবী সরস্বতী। ভাবুন তো, এক সময় পৃথিবীতে ছিল শুধুই নীরবতা, না ছিল শব্দ, না ছিল ভাষা, না ছিল গান। সৃষ্টির সে নিস্তব্ধ মুহূর্তে ব্রহ্মা অনুভব করলেন কিছু একটা অপূর্ণ। ঠিক তখনই আবির্ভাব, হাঁসের পিঠে বসে, হাতে বীণা, দেবী সরস্বতী। তার বীণার প্রথম সুরেই জন্ম নেয় ভাষা, জ্ঞান আর সৃজনশীলতা। ঋগ্বেদে তাকে বলা হয়েছে জ্ঞানের প্রবাহ, এক পবিত্র নদীর মতো, যেখান থেকে ধীরে ধীরে সভ্যতা শিখেছে ভাবতে, লিখতে আর বলতে। কিন্তু কিভাবে পুজো শুরু হলো? প্রাচীন ভারতের গুরুকুলে বসন্তকালে ছাত্ররা গুরুদের সঙ্গে বসে দেবীর আরাধনা করত। কারণ এই সময় প্রকৃতি নতুন করে জেগে ওঠে আর মানুষ চায় নতুন বিদ্যার আবির্ভাব। এইভাবেই বসন্ত পঞ্চমী হয়ে উঠল সরস্বতী পুজোর দিন, যা আজ আমরা ভালোবেসে ডাকি শ্রী পঞ্চমী। খোলা বই, কালির দোয়াত, হলুদ বসন্ত আর সাদা শাড়ি। সরস্বতী পুজো শুধু ধর্ম নয়, একটি জ্ঞান দিয়ে জীবন গড়ার উৎসব। তাই সরস্বতী পুজো মানে শুধু ফুল আর প্রসাদ নয়, এটি সেই দিনের স্মৃতি যেদিন পৃথিবী প্রথম কথা বলতে শিখেছিল। তাহলে গল্পের মাঝে তোমরা তো দেখেই নিলে আমি কিভাবে ক্লে জুয়েলারিটা বানালাম। এখন দেখো আমি আলপনা দিচ্ছি। আচ্ছা, আলপনার সাথে বাঙালির সংস্কৃতি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো উৎসবেই বাঙালি কিন্তু আলপনা দিতে ভালোবাসে। আর এই উৎসব বা পুজো যাই বলো না কেন, আলপনা কিন্তু আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে আমি খড়ি মাটি দিয়ে সাদা অংশটা করছি। আর এই যে লাল রঙটা দেখতে পাচ্ছ, এটা খড়ি মাটির মধ্যেই আমি একটু ফেব্রিক কালার মিশিয়ে এই লাল রঙটা করেছি। তোমরা চাইলে আলতাও মেশাতে পারো। আর এটা কিন্তু খুব ইজিলি উঠে যায়, তোমরা জল দিয়ে মুছলে এই আলপনাটা ইজিলি তুলতে পারো। আবার যদি ভালো মতন রাখো তাহলে কিন্তু দিনের পর দিন এই আলপনাটা একদম সেমভাবে থেকে যাবে। আলপনাটা কেমনভাবে করছি তোমরা সেটা ভালো করে দেখতে পাচ্ছ। তুলির টানে আলপনাটা আমি এঁকে চলেছি। আর প্রথমে এই যে সার্কেলগুলো, সেগুলো কিন্তু আমি পেন্সিল দিয়ে হালকাভাবে এঁকে নিয়েছিলাম, যেন সার্কেলটা একদম ভালো মতন হয়। তো আলপনাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আলপনা আঁকা শুধু ঘর সাজানোর জন্য নয়, এটা নিঃশব্দে অনুভূতি প্রকাশের এক পবিত্র শিল্প। খড়ি মাটির সাদা রেখায় মিশে থাকে শুদ্ধতা, প্রাচুর্য আর লাল রঙে শুভ শক্তির আহ্বান। আলপনা যেন এক অলিখিত পথ, যার হাত ধরে আশীর্বাদ, জ্ঞান আর সৃজনশীলতা ঘরে প্রবেশ করে। এটা রীতির চেয়েও বেশি। মনে আছে যখন আমরা স্কুলে পড়তাম, তখন কি সুন্দর পালা পালা করে সবার হাতে কাজ ভাগ করে দেওয়া হতো। একজনের হাতে থাকতো আলপনা আঁকা, আরেকজনের হাতে থাকতো বিভিন্ন রকম আর্ট করা। সেই দিনগুলো কিন্তু আমরা ভীষণ মিস করি। আর যারা এখনও কচি কাচারা আছো, মানে যারা এখনও স্কুলে পড়ো, তারা এই দিনটাকে আর এই মোমেন্টগুলোকে কিন্তু ভীষণভাবে উপভোগ করো। ভীষণ কিন্তু একটা সুইট মোমেন্ট। তো আলপনা করা কমপ্লিট, এখন আমি চললাম রান্নাঘরের দিকে। তো দেখো আমি একটা স্পেশাল রেসিপি বানাচ্ছি। প্রথমে এই আলুগুলো পিল করে নিলাম, তারপর হাফ বয়েল করে নেব। তারপর একটা পনিরের টুকরোকে নিয়ে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি।
পনির গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা কিন্তু ভীষণ পেশেন্স নিয়ে করতে হবে, আর হাতে অবশ্যই সময় রাখতে হবে। সে যে হাফ বয়েলড আলুগুলো ছিল, সেই আলুগুলোকে আমি মাঝখানে এইভাবে চাকুর সাহায্যে হোল করে নিচ্ছি। অর্থাৎ আমি আলুগুলোতে এই যে হোল করছি সেখানে আমি কিন্তু পুর ভরবো, আর সেটা হবে খেতে ভীষণ টেস্টি। অ্যাকচুয়ালি আমি এখানে বানাতে চাইছি স্টাফড আলুর দম। তো এখানে ভেতরে স্টাফিং করার জন্য এইভাবে হোল করে নিতে হবে। তো দেখো কিভাবে আমি হোল করছি, সেইভাবে ভীষণ সাবধানী হয়ে হোলগুলো কিন্তু করতে হবে। তো দেখো আমার হোলগুলো করা কমপ্লিট। আরেকটা কথা বলছি, এখানে আলুগুলোকে কিন্তু হাফ বয়েলই করতে হবে, পুরো বয়েল করলে ভেঙে যাবে, আর কাঁচা রাখলে ভালো করে হোল হবে না। তো আলুগুলোকে এখন আমি লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে মেখে রাখবো। এরপর একটা কড়াই নেব, আর তার মধ্যে আমি দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। তোমরা যে অয়েল ইউজ করো সেটাও দিতে পারো। এরপর আলুগুলোকে এই তেলে আমি ভালো মতন ভেজে নিচ্ছি। তারপর আলু হোল করার সময় যে আলুটা আমরা বের করেছিলাম, তো সেটা কিন্তু একদম ফেলে দিলে চলবে না। সেটা যেহেতু হাফ বয়েলড, তাই হাত দিয়ে স্ম্যাশ করা যাচ্ছিল না, তাই এই খুন্তির সাহায্যে সেটাকে যতটা সম্ভব পারা যায় ভেঙে একটু টুকরো টুকরো করলাম, আর সেটার মধ্যে গ্রেট করা এই পনিরটা আমি মিশিয়ে নিচ্ছি। এরপর দেখো একদিকে তৈরি হচ্ছে খিচুড়ি, আর আরেকদিকে বানানো হচ্ছে এই স্টাফড আলুর দম। তো খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। খিচুড়ির রেসিপিটা আমি দিতে পারলাম না। আর এই যে পুরটা, মানে এটাই আমি স্টাফিং হিসেবে ব্যবহার করব। এই পুরটা আমি ভেজে নিচ্ছি, হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিচ্ছি লবণ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সেই পুরটাকে আমি আলাদাভাবে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে আবারও তেল দিয়ে আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, আদা আর একটু কুচনো লঙ্কা আর কাজু বাদাম, আর হ্যাঁ অবশ্যই একটু শুকনো লঙ্কা। এগুলো ভালো করে আমি ভেজে নেব। তারপর এই দেখো আলুতে আমি ইতিমধ্যে পুর ভরা শুরু করেছি, কিন্তু এটা খেতে যা অসাধারণ হয়, মানে তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। আলুর দম যদি এত অসাধারণ খেতে হয়, তাহলে এই স্টাফড আলুর দম খেতে কতটা ভালো লাগবে বলো তো। আর হ্যাঁ, এই পুরটা কিছুটা বেঁচে ছিল, তো আমি ভাবলাম যে এই পুরের মধ্যে কাজু বাদাম ভরে যদি গোল গোল করি, তাহলে এটা কি তৈরি হবে বলো তো। এটাকে বলে কোপ্তা কারি, মানে পনিরের কোপ্তা কারি। তো এই পুরটা যেহেতু বেঁচে ছিল, তো সেটা দিয়ে আমি ভাবলাম তাহলে তিনজনের তিনটে কোপ্তা বানানোই যাক, তাহলে এটা দিয়েও একটা আলাদা রকমের রেসিপি হবে। আর সেই যে পেঁয়াজ, টমেটো, আদা আর কাজুর যে আমি ভাজাটা করলাম, সেটা আমি গ্রাইন্ড করে নেব। আর এই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি প্রথমে এই কোপ্তাগুলোকে ভেজে নেব, ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব। তারপর আমি সেই আলু স্টাফিংটা আরেকবার ভেজে নেব, যেন ভেতরের পুরটা বেশ ভাজা ভাজা রকমের হয়। তো দেখো ভালো মতন নাড়াচাড়া করে নিয়েছি, আর বেশ ভালো মতন সেগুলো কুক হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে তুলে রাখবো। আর সেই যে পেঁয়াজ, টমেটো, আদা আর কাজু বাদামটা আমি গ্রাইন্ড করেছিলাম, সেটা কিন্তু এই তরকারিতে আমি গ্রেভি হিসেবে ইউজ করব। কিন্তু আনফর্চুনেটলি আমার ফোনের স্টোরেজ তখন ফুল হয়ে গেছিলো, তাই সেই ভিডিওটা আর করা হয়নি। তো প্রথমে আমি এই গোটা গরম মশলা দিয়ে কিছুটা ভেজে নেব। আর দেখো এই গ্রেভিটা আমি দিয়েছিলাম, তার মধ্যে একটু লবণ, হলুদ আর জিরা গুঁড়ো দিয়েছিলাম, তারপর জল দিয়েছিলাম, আর তার মধ্যে আমি এখন দিচ্ছি এই স্টাফড আলুগুলো আর কোপ্তাগুলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে আমি এই রেসিপিটা করেছিলাম, আর এই খিচুড়িটাও করেছিলাম। পরে কোনো একদিন খিচুড়িটার ডিটেল রেসিপি আমি শেয়ার করব। রান্না তো কমপ্লিট, এখন একটু সাজুগুজু করে নেওয়া যাক। তো বাঙালি উৎসব মানে কিন্তু আলতা। তো আমি পায়ে হালকা রকমের এই আলতাটা পরে নিচ্ছিলাম। দেখো শীতকালের এত স্নিগ্ধ একটা রোদ্দুরের মধ্যে এই আলতা পরার আমেজটাই কিন্তু একদম অন্যরকম। তো খুব একটা পাকাপোক্ত হাত নয়, মোটামুটিভাবে আমি এই তুলির টানে আলতা পরছিলাম। তো আলতা পরে দেখো পাটা কিন্তু বেশ সুন্দর লাগছে।
তো আলতা পায়ে নুপুর পরে আমি গুটি গুটি পায়ে চললাম আমার আঁকা এই আলপনার দিকে। তো শুকোনোর পর আলপনার এটা হলো ফাইনাল লুক। কেমন লাগছে আলপনাটা অবশ্যই জানিও কিন্তু। এরপর সরস্বতী পুজো মানে যেটা ম্যান্ডেটারি, মানে শাড়ি আর হালকা সাজ, তো আমি সেটাই করছিলাম। এই শাড়িটা আমি কিনেছি মিশো থেকে, লিঙ্ক যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তো এই জুয়েলারি পরে আর হালকা টাচ আপ করে আমি সেজেছিলাম, কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। আর এইভাবে আমি সরস্বতী পুজো করেছিলাম আমারই বাড়িতে, এইভাবেই বাণী বন্দনা করেছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আজকের জন্য বাই।